আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকান বাহিনী ক্লান্ত হয়ে পড়েছে। এর একটি বাস্তব সত্য। আপনার হয়তো মনে থাকবে, আব্রাহাম লিঙ্কন সম্পর্কে আমি আপনাদের বলেছিলাম। ইরানের কাছাকাছি আমেরিকায় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, যা গত ৯ মাস ধরে ইরানের বিরুদ্ধে সমুদ্রে অবস্থান করছে। এখন আশপাশের মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলো ছিল, সেখান থেকে বিমানগুলো উড্ডয়ন করত এবং এ জাহাজে সাহায্য নিয়ে আসত, খাবার, পানি, ঔষধ বা যে কোনো কিছু। এখন আশপাশে সেই আমেরিকান ঘাঁটিগুলো ইরান ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। ফলে আশপাশের ওই আমেরিকান ঘাঁটিগুলো বন্ধ হয়ে গেছে। এখন আপনারা ৯ মাসের কথা একটু ভেবে দেখুন, নিজেরা কল্পনা করুন। আপনি যদি টানা ৯ মাস কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারে থাকেন, তবে সেটা আপনার জন্য জেলের মতো হবে। মার্কিন সেনাদের অবস্থা এতটাই শোচনীয় যে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের পরিবারের লোকজন পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এই ভেবে যে আমাদের সন্তান ৯ মাস ধরে এয়ারক্রাফট ক্যারিয়ারে রয়েছে। এটা আবার কেমন বাহিনী? এমনকি এখন তাজা রিপোর্ট এসেছে। এই সেই রিপোর্ট অনুযায়ী আমেরিকার সেনারা মানসিকভাবে বিপর্যস্ত ও ক্লান্ত হয়ে পড়েছে এবং ওই এয়ারক্রাফট ক্যারিয়ারে থাকা অনেক মার্কিন সেনা সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বা সেখান থেকে পালানোর চেষ্টা করেছে। আজ আমেরিকার এই দশা। এখন আপনারা ইরানকে গালমন্দ করুন বা যাই বলুন, ইরানের বদনাম করুন, একা আমেরিকার লেজে গোবরে অবস্থা করে দিয়েছে ইরান। মনে রাখবেন, শুধু অমুসলিমরাই যে ইরানের বিরোধী তা নয়, আসল সমস্যা তো মুসলমানদের মধ্যে। আজকাল যে কোনো লোক এসে এদের গালে পিঠে চর মেরে চলে যায়, কারণ এরা কখনো এক হতে পারে না। আজও মুসলমানরা এক হতে পারেনি। মাঝখানে গত ৬ মাস ধরে এমনও খবর আসছিল যে আমেরিকা যে কোনো সময় ইরানের উপর পরমাণু হামলা চালাবে। এরপর এই যুদ্ধ শুরু হয়, আমেরিকার অস্ত্র ফুরিয়ে যায় এবং আমেরিকার চরম অপমান হয়। তখন মাঝখানে ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছিলেন, আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারি। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পুরো দুনিয়া পুরোপুরি বুঝে গেছে আমেরিকার অস্ত্র ফুরিয়ে গেছে। তাই এ গুঞ্জন ছড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের হাতে পরমাণু অস্ত্র ব্যবহার করাটা একটা বিকল্প হতে পারে। তো এই দেখুন, এ বিষয়ে আইআরজিসির কমান্ডারের বক্তব্য চলে এসেছে। আইআরজিসির কমান্ডার বলেছেন, আমরা সতর্ক করছি, খুব পরিষ্কার ভাষায় এবং সত্যিকার অর্থেই সতর্ক করছি। যদি আমাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, তবে সারা বিশ্বে যেখানে যেখানে আমেরিকান ঘাঁটি আছে সেগুলোতে দখল নিয়ে নেওয়া হবে। আর আমাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ভুল। আমরা আগেই সতর্ক করে দিচ্ছি, ছাড় দেব না। আইআরজিসির কমান্ডার বলেছেন, আমাদের উদ্দেশ্য হলো এই যুদ্ধকে দীর্ঘায়িত করা, যাতে আমেরিকায় অন্য কোনো প্রেসিডেন্ট আসেন। আমেরিকার যে মিসাইলগুলো পুড়িয়ে গেছে তা যেন সম্পূর্ণ শেষ হয়ে যায় এবং আমেরিকা পুরোপুরি এক্সপোজ হয়ে পড়ে। আইআরজিসির কমান্ডার আপনাদের মনের কথাই বলেছেন। তিনি বলেছেন, আমাদের পুরো উদ্দেশ্য এখনো পূরণ হয়নি। আমাদের যে লক্ষ্যগুলো ছিল তাতে এখনো ইসরায়েল বাকি রয়েছে। আমাদের পরিকল্পনা হলো ইসরায়েলকে ধ্বংস করে দেয়া, অর্থাৎ আমরা ইসরায়েলকে মুছিয়ে দেব। এটাই আমাদের পরিকল্পনা এবং আমাদের লক্ষ্য এটাই। সুতরাং এই যুদ্ধে আমাদের উদ্দেশ্য এখনো পূরণ হয়নি। তিনি একথা বলেছেন যে আমাদের পারমাণবিক অস্ত্রের কোনো প্রয়োজনই নেই, আমরা যেমন আছি তাই যথেষ্ট। আমেরিকা, ইসরায়েল ও ইউরোপকে ইরান একাই হারিয়ে দিয়েছে। বিশেষ করে ইউরোপের দেশগুলো ও ইসরায়েল টাকা দিয়ে লোভ দেখিয়ে এবং নগ্নভাবে ঘুরে বেড়ানোর বাসনা থাকা কিছু ইরানি মেয়েকে অর্থ দিয়ে ইরানে দাঙ্গা বাঁধিয়েছিল। স্কুল পুড়িয়েছিল, কলেজ পুড়িয়েছিল, সাধারণ মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল, তাদের নেশাদ্রব্য ও অস্ত্র দেওয়া হয়েছিল। মাহাসা আমিনি থেকে শুরু করে এখন পর্যন্ত কি না হয়েছে তা আপনারা সবাই জানেন। এখন ইরান এই সমস্ত গাধার দল এবং গাদ্দারদের চিহ্নিত করেছে, আদালতে হাজির করেছে, তাদের থেকে স্বীকারোক্তি নিয়েছে, ভিডিও প্রকাশ করেছে এবং তাদের ফাঁসি দিয়েছে। ইরান ধারাবাহিকভাবে এই কাজ করে চলেছে, যার ফলে ইউরোপ, আমেরিকা এবং ইসরায়েল ভয় পেয়ে গেছে। দেখুন, ইউরোপের ২৬টি দেশ ইরানের নিন্দা জানিয়েছে যে আপনারা আপনাদের দেশের মানুষদের যেভাবে ফাঁসি দিচ্ছেন তা ভুল। পাকিস্তান জানিয়েছে ৬০ দিনের যে যুদ্ধবিরতি ছিল তা শেষ হতে চলেছে এবং এই ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে কথাবার্তা চলছে। কিন্তু ওদিক থেকে ইরান চিৎকার করে বলে দিয়েছে যে এসব সম্পূর্ণ মিথ্যা কথা, আমরা যুদ্ধবিরতি বাড়ানোর কোনো কথাই বলছি না। এতে পাকিস্তানও বড় ধাক্কা খেয়েছে এবং সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে আমেরিকা। অন্যদিকে ইরানের উপর অবরোধের প্রভাব খুবই জোরালো। ইরানের ব্যবসায়ীদের ১৮ বিলিয়ন খরচ বেড়ে গেছে। এটি কোনো রাগঢাক ছাড়াই আমি আপনাদেরকে জানাচ্ছি। ইরানের ব্যবসায়ীরা বলেছেন, আমেরিকা যে ব্লকেজ তৈরি করেছে, আমাদের জাহাজগুলোকে আসতে দিচ্ছে না এবং সেগুলোতে হামলা চালাচ্ছে। ফলে গোপন উপায়ে, অবৈধ পথে কিংবা ঘুষ দিয়ে সেই জাহাজগুলো বের করে আনতে গিয়ে $2 বিলিয়ন খরচ হয়ে যাচ্ছে এবং এই খরচ আরও বাড়বে। যদি পরিস্থিতি এভাবেই চলতে থাকে তবে আমরা, অর্থাৎ ইরানিরা, কোনো ব্যবসা বাণিজ্যই করতে পারবো না। অন্যদিকে ইরানের ভেতরে সন্ত্রাসী হামলা অব্যাহত রয়েছে। এমন নয় যে সন্ত্রাসী হামলা বন্ধ হয়ে গেছে। এই দেখুন, ইরানের একটি সন্ত্রাসী হামলায় বাসিজ বাহিনীর এক সেনা নিহত হয়েছেন এবং এভাবেই ইরানে একের পর এক সন্ত্রাসী হামলা চলছে।
ইরান নিশ্চিত করেছে যে তাদের ৭৫% ড্রোন এবং মিসাইল এখন সম্পূর্ণ অক্ষত আছে এবং যে কোনো মুহূর্তে হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। ওদিকে ইরাকে আমেরিকার সেন্টকম প্রধান পৌঁছেছেন। ছবিটা একবার দেখে নিন। আমেরিকার মধ্যপ্রাচ্য কমান্ডারের সাথে ইরাকে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে। সেখানে কি জগাখিচুড়ি পাকছে তা আলাদা করে বলার প্রয়োজন নেই। আমেরিকা ইরানের প্রতিবেশীদের নিজেদের দিকে টানার চেষ্টা করছে। এদিকে ইরান কুর্দিদের পিছু নিয়েছে, কারণ তারা সবাই আগে ইরানের উপর হামলা চালানোর মতো বোকামি করেছিল। ইরাকে কুর্দিদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা ও বিস্ফোরণ ঘটিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হলো, হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের সঙ্গে আলোচনা ভালো চলছে, খুব শীঘ্রই চুক্তি হয়ে যাবে। ট্রাম্পের কথার কোনো ভরসা নেই। সারা দুনিয়াকে জিজ্ঞেস করে দেখুন যে আপনারা ইরানকে বিশ্বাস করেন নাকি ট্রাম্পকে। লোকজন এর কোনো জবাবই দেবে না। ডোনাল্ড ট্রাম্পের মুখের সোজাসুজি জুতো বেটা করবে। এই গোলাপি শুও তার লোকজনকে খুশি করার জন্য টুইটও করেছিলেন যে আমরা পুরোপুরি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছি এবং আমরা নৌ অবরোধ বজায় রাখব। আমাদের খুব শক্তিশালী বাহিনী রয়েছে। ইরানের বিমান বাহিনী, নৌবাহিনী ও স্থলবাহিনী ধ্বংস হয়ে গেছে। তারা গরিব হয়ে পড়েছে। ইরানের মুদ্রার দরপতন ঘটেছে। ইরানে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। ইরান তার সেনাদের বেতন দিতে পারছে না। ইরানের সেনারা চাকরি ও কাজ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি ইরানের বাহিনী পালিয়েই যায় এবং ইরানের অস্ত্র ফুরিয়ে গিয়ে থাকে, তবে আমেরিকা জিততে পারছে না কেন? আপনারা সবাই জানেন ট্রাম্প পুরোপুরি হেরে গেছে। ট্রাম্পের এই বক্তব্য রিটুইট করে ইরানের কর্তা ব্যক্তিরা মুখে কিছু বলেননি, কেবল হাসির ইমোজি দিয়ে তার এই বক্তব্য শেয়ার করেছেন। গতকাল আমি বলেছিলাম হরমুজের পরিস্থিতি মোটেও ভালো নয়। এই দেখুন, এটি ইরানের কেশম দ্বীপ, যেখানে সমুদ্রের পানিতে শুধু তেল আর তেল ভেসে বেড়াচ্ছে। অর্থাৎ আমেরিকা এবং ইরান একে অপরের ট্যাঙ্কারগুলোতে এত বেশি হামলা চালিয়েছে যে তেলের ট্যাঙ্কারগুলো থেকে সব তেল সমুদ্রে ছড়িয়ে পড়ছে এবং ইরানের সমস্ত উপকূলীয় এলাকার পানির মধ্যে এখন তেল চলে এসেছে। ব্রিক্স হলো একটি আন্তর্জাতিক সংগঠন, যার সদস্য দেশ তো ইরান বটেই। এখন ইরান ঘোষণা দিয়েছে যে আমরা ওই ব্রিক্সের ব্যাংকিং সিস্টেমের সঙ্গেও যুক্ত হতে যাচ্ছি। বড় কিছু একটা ঘটতে চলেছে। ইউএই, যারা আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানের উপর হামলা চালিয়েছিল, তাদের থেকে ইরান তাদের সবচেয়ে প্রিয় ট্যাগলাইনটি কেড়ে নিয়েছে, সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সেই খেতাবটি ইরান কেড়ে নিয়েছে। আত্মবিশ্বাসের ছির ধরাই এবং দিশেহারা হয়ে ইউএই এতদিন বলছিল যে আমেরিকার উচিত ইরানের উপর হামলা চালিয়ে যাওয়া। কিন্তু এই দেখুন, আপনার স্ক্রিনে রিপোর্টটি দেখে নিন। খবর এসেছে যে ইউএই এর সরকারি বিমানগুলো উড়াল দিয়ে তেহরানে গিয়েছিল। তেহরান থেকে সেই বিমানগুলো আবার ইউএইতে ফিরে এসেছে। কারা গিয়েছিল? তারা কি ইরানের কাছে ক্ষমা চাইতে গিয়েছিল, ইরানের সামনে নতজানু হতে গিয়েছিল, নাকি ইরানের সাথে কোনো গোপন চুক্তি করতে গিয়েছিল? তা সময় বলে দেবে। এদিকে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সমস্ত দূতাবাসে জানিয়ে দিয়েছে যে এখন থেকে প্রস্তুত হয়ে যাও। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমেরিকান বাহিনীর অবস্থা এমন হয়েছে যে তাদের গলায় কাঁটার মতো আটকে গেছে, কিছুতেই বের হচ্ছে না। তারা খুব জোর লাগানোর চেষ্টা করছে। এখন আমেরিকা একের পর এক মিথ্যা বলে এতটাই অপমানিত ও লজ্জিত হয়ে গেছে যে আমেরিকার সেনারাই এখন ডোনাল্ড ট্রাম্পকে উল্টো কথা শোনাচ্ছে। আমেরিকান নিউজ চ্যানেল এনবিসি এবং অন্যান্য সূত্র থেকে খবর এসেছে যে আমেরিকার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন, আমরা যদি জোর করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তবে এই পদক্ষেপ আমাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং প্রাণঘাতী প্রমাণিত হতে পারে। অর্থাৎ এতে মৃত্যু হতে পারে, বড় ধরনের ক্ষতি হতে পারে এবং আমাদের মারাত্মক লোকসান হতে পারে। আমেরিকা নিউ ইয়র্কের সবচেয়ে বড় পত্রিকা হলো নিউ ইয়র্ক টাইমস, যা পুরো আমেরিকা এবং সারা বিশ্বে এটি পড়া হয়। এর খবরের একটা গ্রহণযোগ্যতা রয়েছে, কারণ এটি খোদ ডোনাল্ড ট্রাম্পের দেশেরই পত্রিকা। একটু দেখে নিন এতে কি লেখা আছে। ন্যাটো যে সামিট হয়েছিল সেখানে ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন। সেখানে ডোনাল্ড ট্রাম্পের নিখুঁত অবস্থান কোথায় তা ইরানের জানা ছিল। তিনি কোন হোটেলে ছিলেন তাও তাদের জানা ছিল, কোন ফ্লোরে ছিলেন তাও তাদের জানা ছিল এবং ঠিক সেই এলাকাতে কাঁধে করে বহনযোগ্য মিসাইলও দেখা গিয়েছিল। এই কথাটি রিপোর্টে লেখা আছে। সেটা অবশ্য অন্য ব্যাপার যে ইরান তখন কোনো পদক্ষেপ নেয়নি। হয়তো এর কারণ এই ছিল যে এই মুহূর্তে যে আলোচনা চলছে তা সম্পূর্ণ পণ্ড হয়ে যেত। এটা ঠিক সেই খবর যেখানে ডোনাল্ড ট্রাম্প বড়াই করে ন্যাটোর মিটিংয়ে যোগ দিতে তুরস্কে পৌঁছেছিলেন। তারপর মোসাদ ট্রাম্পকে এসে বলেছিল, তোমার ফান্ডিং সাজানো আছে। তাই ডোনাল্ড ট্রাম্প দুনিয়ার সামনে নিজের বিমানেতে উঠলেন, কিন্তু গোপনে বিমানবন্দরের একটি ক্যাটারিং ভ্যানের ভেতরে বসে লুকিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। বিমানটি ঠিক সেভাবেই উড়ল যেন ট্রাম্পকে নিয়েই সেটি উড়েছে। কিন্তু আসল কথা হলো ট্রাম্প সেই বিমানেই ছিলেন না।
আমেরিকার গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে ইরান তাদের অগ্রাধিকার বা প্রায়োরিটি পরিবর্তন করে ফেলেছে। এখন তাদের কাছে পারমাণবিক বোমা প্রধান অগ্রাধিকার নয়, বরং এখন ইরানের প্রধান অগ্রাধিকার হল হরমুজ প্রণালী। ইরান পঞ্চম দিনের মতো আবারও নিশ্চিত করেছে যে যতক্ষণ না আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে, হরমুজ প্রণালী কোনো অবস্থাতেই খোলা হবে না। জাপানও একসময় ইরানের বিরুদ্ধে খুব বকবক করছিল, কিন্তু আজ জাপানের নারী প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন। ইরানের প্রেসিডেন্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই অঞ্চলে যত বিশৃঙ্খলা, ধ্বংসযজ্ঞ, ওঠানামা, আগুন, ঝড় এবং অস্থিরতা দেখা যাচ্ছে, তার একমাত্র কারণ হলো শুধু আমেরিকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে, তার ভিতরে সর্বপ্রথমেই বলবো আমেরিকার টেক্সাসে একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়েছে। এর আগেও গত কিছুদিনের ভেতরে আমেরিকার সামরিক বাহিনীর B-52 বোমারু বিমান থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এগুলো কি মার্কিন সামরিক বাহিনীর বিপর্যয়ের কোনো পূর্বাভাস কিনা? এদিকে ভারত মহাসাগরে মোতায়েন USS আব্রাহাম লিঙ্কনের পরিস্থিতি কিন্তু ক্রমেই মারাত্মক হয়ে উঠছে। সেখানে বেশ কয়েকজন নাবিক আত্মহত্যার চেষ্টা করেছেন। এরপরে এই জাহাজের পরিস্থিতি কি এখন, তা নিয়ে খোদ মার্কিন রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। আব্রাহাম লিঙ্কনের পরিবেশ কোন অবস্থায় আছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন 2 মার্কিন কংগ্রেসম্যান। আরেকজন সিনেটর, প্রতিরক্ষামন্ত্রী বা যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনীর সচিব হাং কাউকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদেরকে জবাবদিহি করার কথা বলেছেন এই সিনেটর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন হরমুজ প্রণালী তাদের কন্ট্রোলে আছে, পরিপূর্ণ কন্ট্রোলে আছে, হরমুজ প্রণালী উন্মুক্ত আছে এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের কোনো অবস্থায় ইরান নেই। তাদের সামরিক বাহিনী নেই, নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই এবং IRGCর কিছু লোক আছে, তাদেরকে ইরান সরকার বেতন দিতে পারছে না। ইরানের অর্থনৈতিক ভয়াবহ খারাপ, তারা একেবারে ধ্বংসের মুখে পড়েছে। এটা ডোনাল্ড ট্রাম্পের কথা। কিন্তু ইরানের বক্তব্য হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ আছে এবং এটা বন্ধই থাকবে যতক্ষণ পর্যন্ত না ইরানের শর্ত মানবে। এদিকে ইরাকের আকাশসীমা ব্যবহার করে প্রতিবেশীদের উপরে কেউ হামলা চালাতে পারবে না, এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আলী আল জাইদি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো বললাম এগুলো নিয়ে ছোট ছোট করে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিও ভালো লাগবে। ভিডিও যদি আপনারা পছন্দ করেন, যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দর্শক, আজ 13ই আগস্ট বৃহস্পতিবার, আপনাদের সাথে আছি আমি সিরাজুল ইসলাম। চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথম যে আলোচনা সেটা হচ্ছে টেক্সাসের মধ্যাঞ্চলে সালাডো এলাকায় আমেরিকার একটি সর্বাধুনিক এবং সবচেয়ে উন্নত মানের অ্যাটাক হেলিকপ্টার AH-64 অ্যাপাচি, এই মডেলের একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে, বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটি কোথা থেকে কোথায় যাচ্ছিল এবং কেন, কি বিষয়, কিচ্ছু বিস্তারিত জানা যায়নি। এটা জাস্ট বাংলাদেশ টাইম গত রাতের 12:30টার দিকের ঘটনা। এই হেলিকপ্টারটি কিন্তু বেশ অনেক বড় হেলিকপ্টার। একটা হেলিকপ্টারেই একসাথে বহন করা যায় 16টি হেলফায়ার মিসাইল, 76টি রকেট এবং 30 মিলিমিটার সাইজের 1200 গুলি। আপনারা চিন্তা করেন তাহলে এই সমস্ত সরঞ্জাম বহন করতে হলে হেলিকপ্টারটির সাইজ কেমন হয়। এই হেলিকপ্টারে ছিল 2 জন পাইলট, 2 জনই মারা গেছে। শুধু তাই না, এই হেলিকপ্টারটি যখন বিধ্বস্ত হয়ে একটা মাঠের ভেতরে পড়ে, সেখানে ভয়াবহ রকমের আগুন ধরে যায় এবং এই আগুন থেকে 100 একর জমি পুড়ে গেছে। 100 একর। একটা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে লাগা আগুন থেকে 100 একরে জমি পুড়ে গেছে এবং দুর্ঘটনার প্রায় 5-6 ঘন্টা পরেও আগুন 45% নিয়ন্ত্রণে এনেছিল। খবরটা এরকম। এখনও আগুন পুরোপুরি কন্ট্রোলে আনতে পেরেছে কিনা আমরা শিওর না। এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এরকম 2-1টা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু
ব্যাপার তা কিন্তু না। কিন্তু প্রশ্ন আসছে যেখানে, সেটা হচ্ছে যে কিছুদিন আগে মার্কিন B-52 বোমারু বিমান ধ্বংস হয়েছে এবং আজকে এই হেলিকপ্টার বিধ্বস্ত হলো। এর ভেতরে আরও বেশ কিছু ঘটনা আছে। তাতে একটা সন্দেহ যথেষ্ট মাথাচাড়া দিয়ে উঠছে, যথেষ্ট জোরালো হচ্ছে যে এই যুদ্ধের পরে কিন্তু মার্কিন বাহিনীর, বিশেষ করে বিমান বাহিনীর বিভিন্ন সেকশনে একের পর এক নানা রকমের সংকট, এই ধরনের বিধ্বস্তের ঘটনা অনেক কিছু ঘটছে। এ থেকে সন্দেহ হচ্ছে যে ইরান যুদ্ধের পরে কি এমন কোনো জটিলতার ভেতরে মার্কিন সামরিক বাহিনী পড়েছে কিনা, যার প্রেক্ষাপটে মার্কিন সামরিক বাহিনীতে, বিশেষ করে বিমান বাহিনীতে এই ধরনের বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনার প্রবণতা বা সংখ্যা একের পর এক বেড়েই চলেছে। একটা ক্লু আপনাদেরকে আমি দিয়ে রাখি, ইরানের ইস্পাহান প্রদেশে যেদিন আমেরিকার সামরিক বাহিনী এবং ইসরায়েলের কিছু লোকজন মিলে পরমাণু কেন্দ্রে অভিযান চালাতে গিয়েছিল পাইলট উদ্ধারের নামে, সেদিন কিন্তু মার্কিন বাহিনী সেখানে বিরাট বিপর্যয়ের মধ্যে পড়ে এবং ইরানের সামরিক বাহিনীর হাতে তাদের বেশ কিছু বিমান, ড্রোন, হেলিকপ্টার ধ্বংস হয়। আবার আমেরিকার লোকজনও তাদের গুরুত্বপূর্ণ প্রযুক্তি ইরানের হাতে চলে যাবে এই ভয়ে কিছু বিমান টিমান ধ্বংস করে দেয়। এরপরেও খুবই লেটেস্ট প্রযুক্তির, যে প্রযুক্তি দিয়ে আমেরিকার টোটাল বিমান বহরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়, সেই গুরুত্বপূর্ণ প্রযুক্তি ইরানের হাতে কিন্তু চলে যায়। এবং তখনই আশঙ্কা করা হয়েছিল যে এই প্রযুক্তি ইরানের হাতে চলে গেলে আমেরিকার বিমান বাহিনীর নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতে পারে। এতদিন যে নিরাপত্তা বলয় ছিল মার্কিন বাহিনীকে ঘিরে, সেই নিরাপত্তার চাদর, নিরাপত্তার বলয় ভেঙে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। সেই দিকে কোনো অ্যাডভান্সমেন্ট করেছে কিনা ইরান, সেই দিকে কোনো এগিয়ে যাওয়ার কোনো ব্যাপার আছে কিনা আমরা এখনই জানি না। কিন্তু এই ইরান যুদ্ধের পরে মার্কিন বাহিনীতে একের পর এক বিভিন্ন সময় বিপর্যয় ঘটছে, এটা আমরা দেখতে পাচ্ছি। মার্কিন বাহিনীর এই সংকটের কথা আমরা যখন আলোচনা করছি, তখন আব্রাহাম লিঙ্কন, আমেরিকার সবচেয়ে বড় যে সমস্ত বিমানবাহী রণতরী, তার ভেতরে দ্বিতীয়, জেরাল্ড এয়ারফোর্স সবচেয়ে বড়, তারপরে দ্বিতীয় এই আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজ বা বিমানবাহী রণতরী। এই আব্রাহাম লিঙ্কন থেকে, এই আব্রাহাম লিঙ্কনে অন্তত 5,000 সেনা মোতায়েন আছে, নৌবাহিনীর সদস্য, যারা 7-8 মাস, 9 মাস, গত বছরের 21শে নভেম্বর থেকে তারা এই ভারত মহাসাগর, ইরানের আশপাশে মোতায়েন করা, তার মানে 7 মাসের বেশি টানা মোতায়েন রয়েছে তারা। এর ভেতরে অল্প একটা সময়ের জন্য ওমানের বন্দরে তারা মনে হয় 1 দিন বা 2 দিন নোঙর করেছিল, নেমেছিল, আর না। এই আব্রাহাম লিঙ্কনের গতকালের একটা ঘটনা আমরা উল্লেখ করেছিলাম এবং আমি উল্লেখ করার পরে দেখি বাংলাদেশের আরও অনেক মিডিয়াতে এসেছে যে আব্রাহাম লিঙ্কনে সেনাদের মধ্যে সংঘর্ষ, 7 জন নিহত। আমি সেই আলোচনা আজকে আর করব না। আজকে যে আলোচনা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে বিভিন্ন রিপোর্টে এসছে, খোদ মার্কিন গণমাধ্যমে এসছে যে আব্রাহাম লিঙ্কনে বহু সংখ্যক নাবিক তারা মানসিক সমস্যায় ভুগছে, তাদের মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে পড়েছে, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিয়েছে। অনেকেই জাহাজের উপরে উঠে লাফিয়ে সাগরে পড়তে চায়, আত্মহত্যা করতে চায়, মরে যেতে চায়। কেন? অনেকগুলো কারণ। তার একটা বড় প্রতিবাদ হচ্ছে তাদের যে এত দীর্ঘ সময় তো তাদের মোতায়েন থাকার কথা না, কেন তারা মোতায়েন আছে? 1। 2 হচ্ছে যে জাহাজে খাবার দাবার খুবই কম সরবরাহ করা হচ্ছে, তাদের অভিযোগ, এরকম রিপোর্ট ছড়িয়েছে। 3 হচ্ছে জাহাজে স্বাস্থ্যগত কোনো পরিবেশ নেই, বাথরুম, টয়লেট, লন্ড্রি, কিচেন সবগুলোর অবস্থা খুব খারাপ। প্লাম্বিং সিস্টেম একেবারে জানা তাই, ব্যবহার করার উপযুক্ত নেই ওয়াশরুম, টয়লেটগুলো। এরপরে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস লাগে সেগুলোও ফুরিয়ে গেছে, সেগুলো ব্যবহার করতে পারছে না মার্কিন সেনারা। এমনকি পরিবার পরিজনের সাথে যোগাযোগ করবে, চিঠি, মেইল, এগুলোও ডিসরাপ্টেড হচ্ছে। এবং এইগুলো শুধু নাবিকদের পক্ষ থেকে না, এগুলোও
এই যে আব্রাহাম লিঙ্কনের মোতায়েন যে 5,000 সেনা, তাদের ভিতরে অন্তত 200 পরিবারের সদস্য এই কয়েকদিন আগে আমেরিকার স্যান্টিয়াগো ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর যে ভারপ্রাপ্ত সচিব হাংকাউ তার সাথে বৈঠকে বসেছিল, মিটিংয়ে বসেছিল। সেই মত বিনিময়, সেই সবাই পরিবারের পক্ষ থেকে এই সমস্ত কথা জানানো হয়েছে। একজন নারী জানিয়েছেন যে আমার স্বামী আমাকে এরকম মেসেজ করেছে যে আমি আশা করছি যে আমি যেন কালকে আর সকালে ঘুম থেকে আমি না উঠি, অর্থাৎ তার কাছে মৃত্যুটাই বেশি পছন্দের, মৃত্যুকেই বেছে নিতে চায়, বাঁচতে চায় না। এরপরে আরেকজন নারী জানিয়েছেন যে তার স্বামী এক লোককে আত্মহত্যা করতে গেছিল, তাকে বাঁচিয়েছে। নানা রকমের হতাশা, অভিযোগের কথা তারা জানিয়েছেন এবং এত দীর্ঘ সময় তারা কেন মোতায়েন থাকবে এবং তাদের অবস্থা কি এইটা জানার চেষ্টা করেছেন। কিন্তু এই সমস্ত কথাকে বিশেষ করে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ কিন্তু খুব গুরুত্ব দিচ্ছেন না। তিনি কিছুদিন আগে এই সমস্ত খবরকে ফেক নিউজ বলেছেন। এখন সারা বিশ্বের গণমাধ্যমে সব ছড়িয়ে পড়ছে। গতকাল ইরানি গণমাধ্যমে বেশ কড়া সংবাদ পরিবেশন করছে। এই ধরনের সংবাদ পশ্চিমা গণমাধ্যমে খুব সহজে আসবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক কিছু ঘটছে, অনেক কিছু ঘটছে। কারণ অ্যাট লাস্ট তারা যখন খাবার দাবারের সংকটে পড়েছে, চাকরি বাকরি করে তাহলে তারা কি করছে, কি করবে? একজন নাবিক তার স্ত্রীকে বলেছে যে আমার 13 বছরের সামরিক ক্যারিয়ার হয়তো শেষ হয়ে যাবে, হয়তো আমাকে বের করে দেবে। নানা রকম ব্যাপার আছে। এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন কংগ্রেসম্যান মাইক লেভিন এবং জ্যাসন ক্রো। এই দুজন কংগ্রেসম্যান তারা জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন যে আসলে আব্রাহাম লিঙ্কনের যে পরিবেশের কথা বলা হচ্ছে, বাথরুম, টয়লেট, কিচেন, খাবার দাবার, সেখানে যে ভাঙ্গাস পড়ে যাওয়া অবস্থা, অনেক যে সংকটের কথা বলা হচ্ছে, এইগুলোর ব্যাপারে আসলে বাস্তবতা কি এটা জানাতে হবে, তারা প্রশ্ন তুলেছেন। এরপর সে একইভাবে জবাবদিহি করার কথা বলেছেন একজন সিনেটর মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে এবং মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাংকাউকে। তিনি বলেছেন 7 মাসের বেশি সময় ধরে যে সমস্ত নাবিক আব্রাহাম লিঙ্কনে মোতায়েন আছে তাদের হেল্পের জন্য, তাদের সহায়তায় মার্কিন প্রশাসন কি করেছে এটা জানাতে হবে, সরকার কি করেছে এটা জানতে চাই। তার মানে সরকারের পক্ষ থেকে যথেষ্ট কার্যকর ভূমিকা নেওয়া হয়নি, এটা বোঝা যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে দীর্ঘ সময় ধরে আব্রাহাম লিঙ্কন মোতায়েন আছে তারা কি করেছে, এবং এখন কিন্তু দিন দিন ঝুঁকির মুখে পড়ছে বেশি এই সমস্ত যুদ্ধজাহাজ। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর ঘাঁটি বা সামরিক বাহিনীর ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গেছে প্রায়। এই অবস্থায় পারস্য উপসাগরের ধারে কাছে, ওমান উপসাগরে বা আরব সাগরে বা ভারত মহাসাগরে ইরানের রেঞ্জের ভেতরে যে সমস্ত জাহাজ আছে সেগুলো প্রত্যেকটা মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। এবং ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কিন্তু কয়েকদিন আগে ঘোষণা করা হয়েছে যে আমরা মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের একদম 0 আওয়ারের কাছাকাছি, যে কোনো সময় হয়তো বড় রকমের যুদ্ধ শুরু হয়ে যাবে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিচ্ছেন কি, তিনি তো আসলে কি বলবো, অনেকটা কল্পনা জগতেও থাকেন হয়তোবা। তিনি বলেছেন হরমুজ প্রণালী আমেরিকার নিয়ন্ত্রণে আছে এবং হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খোলা আছে, তেলের প্রবাহের কোনো সমস্যা নেই। আর তিনি আরও বলেছেন যে এই হরমুজ প্রণালী আটকে রাখার মতো ক্ষমতা ইরানের নেই, তাদের নৌবাহিনী নেই, তাদের বিমান বাহিনী নেই, তাদের সামরিক বাহিনী প্রায় শেষ, যে কয়জন আছে তাদের বেতন দিতে পারছে না ইরান সরকার, এবং ইরানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় ইরান টিকতেই পারবে না, কিছুই করতে পারবে না। একই সাথে তিনি বলেছেন হরমুজ প্রণালী বা ইরানের বন্দরগুলোর উপরে যে আমেরিকা ব্লকেড সৃষ্টি করে রেখেছে, এই ব্লকেড অব্যাহত থাকবে, চলবে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে আমেরিকার এই ব্লকেড যদি না সরায় তাহলে তারা কনফ্রন্টেশনে যেতে বা সংঘর্ষে যেতে প্রস্তুত রয়েছে এবং তারা হয়তো সে কাজ শুরু করবে। কারণ আপনি বহু দূর দূরান্ত থেকে এসে আমার উঠোনের চারিপাশে ঘেরাও দিয়ে আমাকে বের হতে দেবেন না। আমি যদি স্বাভাবিক মানুষ হই তাহলে আমি তো সেটা মানতে চাইবো না। আমি আমার লোকজনকে নিয়ে সেইটা উৎখাত করার চেষ্টা করব, সেটা সরানোর চেষ্টা করব। অন্ততপক্ষে আমি তো অবশ্যই চেষ্টা করব যে আমার বাড়ির সামনে ঘেরাও থাকবে কেন, এটা স্বাভাবিক ব্যাপার। আমেরিকা যেহেতু 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে ইরানকে আটকে দেওয়ার চেষ্টা করছে, এবং ইরান তো একেবারে ছোটোখাটো শক্তি নেশা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি। এই অবস্থায়
ইরানকে যদি তারা ব্লকেট করে রাখার চেষ্টা করে, অবরুদ্ধ করে রাখার চেষ্টা করে, তাহলে ইরান হয়তো ফাইনালি তাদের বিরুদ্ধে বড় রকমের লড়াই শুরু করবে এবং এই সমস্ত জাহাজ, এই আব্রাহাম লিঙ্কন থেকে